আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে চীনের 5 সদস্যের চিকিৎসক দল। আগামীকাল আসবেন বিশেষজ্ঞরা। তারেক রহমানের দেশে ফিরতে বাধা থাকলে সব ধরনের সহায়তা দেয়া হবে, জানালেন আইন উপদেষ্টা। নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেবে সরকার। প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনার 5, রেহানার 7 ও টিউলিপের 2 বছরের কারাদণ্ড। দুর্নীতির বিরুদ্ধে এ রায় বড় বার্তা, আদালতের পর্যবেক্ষণ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একমাত্র বিএনপি দেশ গড়তে সক্ষম। রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল। এবং ক্ষমতায় না গিয়েই একটি রাজনৈতিক দল প্রশাসনিক কু করছে, খুলনায় সমাবেশে জামাতে আমিরের অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। সময় সময় তার শারীরিক অবস্থার উন্নতি এবং অবনতি ঘটছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে বেগম জিয়াকে লাইফ সাপোর্টে নেওয়া সংক্রান্ত খবরটি সঠিক নয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় 5 সদস্যের চীনা মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। আগামীকাল আসবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সন্ধ্যায় গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। তবে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন ছাড়া অন্য কারো বক্তব্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হবে বলে জানানো হয়েছে মিডিয়া সেলের পক্ষ থেকে। এদিকে বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দ্রুত তার নিরাপত্তায় নিয়োজিত হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইমাদুল্লাহ বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সবশেষ কি বলছেন চিকিৎসকরা? যে আমরা এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষা করছি, আসলে চিকিৎসকরা কখন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো রকমের তথ্য আমাদেরকে চিকিৎসক টিম থেকে কেউ জানাননি। আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে খালেদা জিয়ার যে চিকিৎসক দল রয়েছে সেই দলের প্রধান AZM জাহিদ হোসেনই একমাত্র জানাবেন আসলে তিনি কোন পর্যায়ে রয়েছেন এবং তার চিকিৎসার সর্বশেষ আপডেট কি। তো আমরা যখন এভারকেয়ারের সামনে দাঁড়িয়ে আছি তখন দেখতে পেয়েছি যে বিদেশি যে চিকিৎসক দল আসার কথা ছিল তারা কিন্তু চলে এসেছে এবং এই বিশেষজ্ঞ দলটি যে আসার পরে এই CCUতে ভর্তি থাকা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এবং তার চিকিৎসার যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিষয়ে কিন্তু তারা আলাপ আলোচনা করেছে এবং একটি বৈঠকও করেছে, এরকমটি আমরা খবর পেয়েছি। এবং এই বৈঠকে তাকে কি ধরনের ওষুধ দেওয়া হচ্ছে, তাকে কি ধরনের খাবার দেওয়া হচ্ছে এবং কি ধরনের স্যালাইন, ইনজেকশন ইত্যাদি তাকে তিনি পাচ্ছেন, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করেছে গভীরভাবে। এবং এর মধ্যে এখন পর্যন্ত আধুনিক যেসব ওষুধপত্র রয়েছে সেই সমস্ত ওষুধপত্র কিন্তু তারা কিভাবে ব্যবহার করা যায় এই সব বিষয় নিয়ে আলোচনা করেছে। সবচেয়ে বড় এবং আশার খবর যেটি হচ্ছে, কিছুক্ষণ আগে আমরা আমাদের বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যেসব ওষুধ বেগম খালেদা জিয়াকে প্রদান করা হচ্ছে এইসব ওষুধ তার শরীর গ্রহণ করছে, অর্থাৎ সেগুলো তার শরীরে কাজ করছে। তো আশা করা যাচ্ছে ধীরে ধীরে এসবের কারণে তিনি সুস্থ হয়ে উঠবেন। আপনি আরও জানেন যে আগামীকাল আরও একটি বিশেষজ্ঞ দল ঢাকায় আসার কথা রয়েছে বিদেশি চিকিৎসকদের। তারা আসার পর এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন এবং প্রয়োজনে তাকে কী রকমের চিকিৎসা সেবা দেওয়া লাগবে সেসব বিষয়ে তারা নির্ধারণ করবেন। কিন্তু একটি বিষয় নিয়ে সব মহলেই কিন্তু এখন আলোচনা চলছে, সেটি হচ্ছে যে দুপুর থেকে একটি খবর পাওয়া যাচ্ছে যে বেগম খালেদা জিয়া লাইফ সাপোর্টে রয়েছেন।
এমন কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত হাসপাতাল সূত্র কিংবা সেখানে থাকা বিভিন্ন সমর্থিত অসমর্থিত সূত্র কারো কাছেই আমরা নিশ্চিত হতে পারিনি। তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন এবং সেখানে আইসিইউর ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তার শারীরিক অবস্থার কোনো রকমের অবনতি হলে সাথে সাথে তাকে নিবিড় পরিচর্যার মধ্যে নেওয়া যায় এবং তাকে আইসিইউ সাপোর্টটি দেওয়া যায়। যন্ত্রাংশ যেগুলো প্রয়োজন, ভেন্টিলেটর সহ সবকিছুই কিন্তু সেখানে মজুদ রাখা হয়েছে। এখন পর্যন্ত হাসপাতাল থেকে কিংবা ডাক্তারদের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এগুলো বিস্তারিতভাবে জানানো হচ্ছে না। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই কিংবা আর একটু পরে খালেদা জিয়ার যে চিকিৎসক দলের প্রধান রয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তিনি গণমাধ্যমের মুখোমুখি হবেন এবং তার শারীরিক অবস্থা এবং তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদেরকে সার্বিক তুলে ধরবেন। তো এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ বাবু আপনাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দেশের বিভিন্ন স্থানে আজও দোয়া মাহফিল ও কোরআন তেলাওয়াত চলছে। বরিশালে জেলা বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল ৫ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরওয়ার। দোয়া ছাড়াও দলীয় কার্যালয়ে কোরআনখানি অনুষ্ঠিত হয়। বগুড়ায় কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শহরের স্টেশন রোডের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম সহ বিভিন্ন মাদ্রাসার ৪ শতাধিক কোরআনে হাফেজ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার সুস্থতায় দিনাজপুর সদরে দোয়ার আয়োজন করে জিয়া পরিষদ। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন দুলাল ও জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে দোয়ার আয়োজন করেন পীরগাছা কাউনিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা। অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে আইনি বাধা থাকলে সব ধরনের সহায়তা করবে সরকার। তার নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, তারেক রহমান কখন ফিরবেন সে বিষয়ে খালেদা জিয়ার নির্দেশনা আছে কিনা সেটা জানা নেই, এটা তাদের পারিবারিক বিষয়। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ২০০৭ সালে সেনা সমর্থিত সরকার দায়িত্ব নেয়ার পর গ্রেফতার হন তারেক রহমান। কারাগারে ব্যাপক নির্যাতনের শিকার হন তিনি। ১.৫ বছর পর মুক্তি পেয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর সপরিবারে লন্ডন যান বিএনপির এই নেতা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারেক রহমানের বিরুদ্ধে ৭৫টি মামলা হয়। যাবজ্জীবন সাজা হয় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়। ফলে তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। তখন কিন্তু আমিও সেই সমস্যার মধ্যে পড়ে যাব। নানা প্রতিকূলতার মাঝেও সেখান থেকে ১৬ বছর দল পরিচালনা করেন তিনি। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের ১৫ মাস পরও তারেক রহমান দেশে না ফেরায় আলোচনার সৃষ্টি হয়। বিশেষ করে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার সময়ও। এমন পরিস্থিতিতে ফেসবুকে পোস্ট দিয়ে তারেক রহমান জানান, দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। এতে গুঞ্জন ছড়িয়ে পড়ে তিনি কি দ্বৈত নাগরিক নাকি নিরাপত্তার শঙ্কা রয়েছে। আইন উপদেষ্টা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরতে চাইলে আইনি সহায়তা দেবে সরকার। তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। আসিফ নজরুল বলেন, তিনি কখন দেশে ফিরবেন সে বিষয়ে সরকারের কোনো হাত নেই, এটা মা ছেলের বিষয়। আমাদের অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক। বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে যে কোনো সময় ভোটার হতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে তিনি বলেন, প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন কমিশন যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারে। 31 অক্টোবরের মধ্যে যারা তালিকাভুক্ত হয়েছেন কেবলমাত্র তারাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বলেও জানান তিনি। নির্বাচনের আগে নিজের বাবা মায়ের নাম, বয়স, ঠিকানা, ছবি সহ 7 ধরনের তথ্য ভোটাররা সংশোধন করতে পারবে না জানিয়ে আখতার আহমেদ বলেন, মোবাইল ফোন নম্বর সহ কিছু তথ্য সংশোধনীতে কোনো বাধা নেই। সুবিধা বিবেচনায় প্রবাসীদের পোস্টাল ভোটিংয়ের নিবন্ধনের সময়সীমা 1 সপ্তাহ বাড়িয়ে 25 ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বলেও জানান ইসি সচিব। এটা আমার জানা মতে না, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়, আইনগত আছে। ক্ষমতার অপব্যবহার সহ জালিয়াতির মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহরে প্রকল্প প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড এবং শেখ হাসিনা সহ বাকি 15 আসামিকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার 4 নম্বর বিশেষ জজ রবিউল আলম এই রায় দেন। এছাড়া প্রত্যেক আসামিকে 1 লাখ টাকা করে জরিমানা অনাদায় আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট জালিয়াতির 4র্থ মামলার রায়ের নির্ধারিত দিনে সকাল 11:30টায় আদালতে তোলা হয় গ্রেফতার থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে। এরপর রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শুরু করেন বিচারক। সব আসামির বিরুদ্ধে দুদকের অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ রেহানাকে 7 বছর, তার মেয়ে টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া শেখ হাসিনা সহ বাকি 15 আসামিকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজকে আদালত রায় দিয়েছেন, শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আর 6 মাসের জেল। আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকি তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা আর অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। আর শেখ হাসিনা সহ তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। মা রেহানা ও ভাই বোনকে প্লট বরাদ্দ দিতে খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিন সহ 2 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। টিউলিপ সিদ্দিকি তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা-কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব, তার মাধ্যমে ও প্রভাবিত করেছে। এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবেন এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। সাজা পরোয়ানা আপনারা পাঠাবেন? ইয়েস, আমরা তো সাজা পরোয়ানা অবশ্যই পাঠাবো। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও উনি একদিকে বাংলাদেশের নাগরিক, একদিকে ব্রিটিশ নাগরিক। সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করব। দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে। রায়ের পর্যবেক্ষণে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আদালত বলেন, দুর্নীতিবাজ ও তাদের সহকারীরা সবাই অপরাধী। ভবিষ্যতে তাদের জন্য এই রায় বড় বার্তা। আল মাইদার একটা আয়াতের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জাল জালিয়াতির সাথে জড়িত থাকিও না। মেসেজটা আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জাল জালিয়াতির আশ্রয় না নেই। এর আগে প্লট জালিয়াতির 3 মামলায় শেখ হাসিনাকে 21 বছর এবং তার 2 সন্তান জয় ও পুতুলকে 5 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একমাত্র বিএনপি দেশ গড়তে সক্ষম। জনগণের সেই আস্থা আছে বলেই বিএনপিতে যোগ দেওয়ার জোয়ার উঠেছে।
দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় রেজা কিবরিয়া জানান, দেশের গণতন্ত্র রক্ষার ধারক বিএনপি, দেশ গঠনে ভূমিকা রাখতেই বিএনপিতে যোগ দিয়েছেন তিনি। বিএনপি নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে। তাদের যে ভিশন দেশের জন্য, এটা আগের ভিশন না। এ সময় মির্জা ফখরুল বলেন, নির্বাচিত হলে বিএনপি গণতান্ত্রিক সমৃদ্ধ অর্থনৈতিক দেশ গড়তে চায়, তাই দলে মেধাবী যোগ্য মানুষ প্রয়োজন। সালাউদ্দিন আহমদ জানান, অগ্রচিন্তার মানুষদের নিয়ে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ করবে বিএনপি। আমাদের প্রয়োজন অনেক মেধাবী নেতৃত্বের, প্রতিভাবান মানুষদের, যারা জাতীয় অর্থনীতি এবং গণতান্ত্রিক সংস্কারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে, এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের ডক্টর ইউনূস, তিনি ইতিমধ্যে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে। তো এখন বিএনপিতে যোগ দেওয়ার প্রায় হিড়িক পড়ে গেছে, দম উঠে গেছে। কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে দ্রুত সবার মধ্যে ফিরে আসতে পারেন, দেশবাসীর কাছে সে দোয়া কামনা করেন মির্জা ফখরুল। তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেছেন, ক্ষমতায় না গিয়েই একটি রাজনৈতিক দল প্রশাসনিক কূ করছে। খুলনায় 8 দলের বিভাগীয় সমাবেশে তিনি একথা বলেন। এতে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। খুলনা থেকে আবু সাইদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। জুলাই সনদের আইনি ভিত্তি ও লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে 8 দলের সমাবেশে জনতার ঢল নামে। সকাল থেকেই মিছিল নিয়ে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে 8 দলের নেতাকর্মীরা সমাবেশের স্থলে জড়ো হয়। 8 দলের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, জিয়া রহমান ও খালেদা জিয়া 72-এর সংবিধানের বিপক্ষে ছিলেন, কিন্তু তাদের অনুসারীরা তা রক্ষা করতে চায়। প্রশাসনিক কূ করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেখ না দেখ, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। এদিকে নগরীর গল্লামারি, ময়লাপোতা ও জোড়াগেট থেকে জনস্রোত শিববাড়ি মোড়ের সমাবেশে মিলিত হয়। সভাপতির বক্তব্যে চরমোনাই পীর বলেন, একটি দলের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, এখন ফেব্রুয়ারির নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। পায়ের নিচের মাটি সরে গেছে, এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে। খুলনার সমাবেশে মামুনুল হক বলেন, যারা গণভোটে না ভোটের ক্যাম্পেইন করবে তারা ফ্যাসিবাদের দোসর। দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিতে হবে। যদি কেউ এই গণভোটে না ভোটের ক্যাম্পেইন করেন, ধরে নেব আপনারা ফ্যাসিবাদের দোসর।
পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনের আগে বাস্তবায়ন সহ 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত 8 দল আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে খুলনা সমাবেশ থেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। রাজাপুর কাঠালিয়া নিয়ে গঠিত ঝালকাঠি 1 আসনে এখনও চূড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী। এই আসনে কে পাবেন মনোনয়ন, এমন প্রশ্ন এখন দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর মুখে মুখে। এরই মধ্যে প্রচারণায় নেমেছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। রাজাপুর কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি 1 আসনে স্বাধীনতার পর থেকে সবগুলো নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের দলীয় প্রার্থী দিলেও এবার এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এ নিয়ে এলাকাবাসীর মাঝেও প্রচণ্ড আগ্রহ কে হচ্ছেন বিএনপির প্রার্থী, নাকি এ আসন শরিকদের ছেড়ে দেওয়া হবে, এ নিয়েও চলছে জল্পনা। 1973, 2008 ও পরে 18-24-এর বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের দখলে ছিল এ আসন। অন্যদিকে 1986, 88 এবং 96 সংসদ নির্বাচনে এই আসন থেকে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হয়। আর 1991, 2001 ও 2014 সালের নির্বাচনে আসনটি ছিল বিএনপির দখলে। এদিকে ধানের শীষে মনোনয়ন পেতে দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের নিয়ে দিন-রাত এলাকায় চষে বেড়াচ্ছেন 6 জন মনোনয়ন প্রত্যাশী। কেন্দ্রের নজরে আসতে তুলে ধরছেন দলের দুঃসময় তাদের ভূমিকা, আর স্থানীয়দের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে এবং সারা জীবনে বাংলাদেশে আর কখনোই মানুষ তাদের ভোটের অধিকার হারাবে না, তার জন্য আমরা কাজ করব। যারা দলের সাথে বেইমানি করবে না, যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল তাদেরকে মনোনয়ন দিবেন। এই আন্দোলন সংগ্রামের দীর্ঘক্ষণ আমার যে অবদান এবং আমি যে এই দলের পক্ষে, দেশের পক্ষে যে কাজগুলি করেছি, এটা বিবেচনা করে রাজাপুর কাঠালিয়া ঝালকাঠি 1-এ মনোনয়ন দিবেন বলে আমি আশা করছি। এছাড়াও মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতায় রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী, রফিক হাওলাদার এবং কর্নেল মোস্তাফিজুর রহমান। দল যদি তাকে ধানের শীষ মনোনয়ন দেয়, এই সিটটি আমরা দলকে উপহার দিতে পারবো। সকল ধর্মের লোক মিলে ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করব। এর অন্যথায় যদি দল কোনো চিন্তা করেন তাহলে এই আসন বিএনপি হারবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে প্রচারণা ও গণসংযোগ করছে জামাত ইসলামী। এ সময় দলের কেন্দ্রীয় নায়েবে আমির ATM আজহারুল ইসলাম বলেন, 18 কোটি মানুষকে ফেলে যারা বিদেশে পালায় তারা দেশপ্রেমিক হতে পারে না। তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিদেশে বসে দলের নেতৃত্ব দেয়া যায় না। পরে যশোর 2 আসনে দলের প্রার্থী মসলিউদ্দিন ফরিদের পক্ষে ভোট চান তিনি। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। যশোরের চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল জামায়াতে ইসলামীর জনসভা। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ATM আজহারুল ইসলাম। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিদেশে অবস্থান করে দেশে নেতৃত্ব দেয়া যায় না। ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে কেউ যদি প্রধানমন্ত্রী হতে না পারেন তাহলে 2 কোটি হারানোর শঙ্কা রয়েছে। 18 কোটি মানুষকে বিপদে ফেলে রেখে বিদেশ অবস্থান করে তারা কি দেশপ্রেমিক, না তারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে গলায় ঝুলিয়ে মৃত্যুবরণ করে তারাই দেশপ্রেমিক? আগামী দিন আপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেশপ্রেমী ইসলামী শক্তির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারে দাঁড়িপাল্লা মার্কা আমাদের মসলিউদ্দিন ফরিদ ভাইকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে এ সময় সব রকম সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানালেও হামলার মুখে দলীয় নেতাকর্মীদের প্রতিরোধ করার বার্তাও দেন তিনি। দায়িত্ব আমরা করতে পারি, এই বাংলাদেশ শুধু কোঠার মধ্যে সোনার বাংলা থাকবে না, এই বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলা হবে ইনশাআল্লাহ। জনসভায় জামাতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ বিপুল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানুষ আর কোন চাঁদাবাজিকে দেখতে চায় না, বাংলাদেশের মানুষ আর কোন টেন্ডারবাজ দেখতে চায় না, বাংলাদেশের মানুষ আর একটি ফ্যাসিস্ট সরকার দেখতে চায় না। রাষ্ট্র ক্ষমতায় আসলে দুর্নীতি দমন,
নারী ও সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করা সহ দেশে ইতিবাচক পরিবর্তন আনবে জামাত, এমনটাই বলেন বক্তারা। সবার জন্য সমান আইন দিয়ে, শিক্ষা খাতকে অনেক বেশি অগ্রাধিকার দিয়ে, স্বাস্থ্য খাতকে অনেক বেশি অগ্রাধিকার দিয়ে সবাই মিলেমিশে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি কোইকার প্রেসিডেন্ট চ্যাং উন স্যাম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে দুদেশের উন্নয়ন সহযোগিতা, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের পথে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি কোইকার রাজনৈতিক ও উন্নয়ন সহযোগিতা এবং চলমান সংস্কার কার্যক্রমের ওপর সমর্থন পুনর্ব্যক্ত করেন চ্যাং উন স্যাম। সরকারের অর্থনৈতিক ভিশন তুলে ধরে কোরিয়ান বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন এবং বাণিজ্যে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনার কথা বলেন ড ইউনূস। একই সাথে জোর দেন মানব সম্পদ, ভাষা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়নে। 16,032 কোটি 77 লাখ টাকা ব্যয়ে 18টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, এসব প্রকল্প বাস্তবায়নে সরকারিভাবে 10,101 কোটি 10 লাখ টাকা, বিদেশি ঋণ 5,609 কোটি 73 লাখ ও 379 কোটি 31 লাখ টাকা সংস্থার নিজস্ব অর্থায়ন করা হবে। অনুমোদিত প্রকল্পের মধ্যে 13টি নতুন ও 5টি সংশোধিত। পিলখানা হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা জানান, তদন্ত কমিশনের প্রতিবেদনে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের সত্য উন্মোচন করতে হবে। একই সাথে সকল শহীদ ও ষড়যন্ত্রের শিকার ক্ষতিগ্রস্ত হাজারো বিডিআর সদস্য ও তাদের পরিবারের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবিও জানান বিডিআর সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির মনোনীত প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ ও সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। তারেক রহমানের 31 দফা সংবলিত লিফলেট নিয়ে বিভিন্ন এলাকার হাট বাজার সহ বিভিন্ন ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন তারা। এদিকে ভোটাররা বলছেন, এলাকার জন্য কল্যাণকর মানুষকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা। আমাদের প্রার্থী হলো যে আশেপাশে সবসময় যাকে পাবো কাছে পাবো, যেন গরিব দুঃখী মানুষের কাছে সে সেবা যত্ন করতে পারে। যে আমাদের সুখে দুঃখে পাশে ছিল, আমরা সেই প্রার্থী হক ভাইকে আমরা চাই। আমাদের সাথে কৃষক লোকের সাথে আমাদের সাথে যে এমপি থাকবে বাহাদুর থেকে ফুলবাড়ি দিনাজপুর এমপি থাকবে, আমাদের ভালো লোক থাকবে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ভোর 6টা থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে শুরু হয়েছে জাহাজ চলাচল। এ সময় শহরের নুনিয়াছড়া সহ বিআইডব্লিউটিএ ঘাটে লাইন ধরেন পর্যটকরা। সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটকদের ট্রাভেল পাস আছে কিনা তা যাচাই বাছাই করছেন প্রশাসন সহ সংশ্লিষ্ট সংস্থার লোকজন। দ্বীপের পরিবেশের জন্য সহনীয় সীমা ঠিক করে দিয়েছে প্রশাসন। প্রতিদিন সর্বোচ্চ 2,000 পর্যটক যেতে পারবেন সেন্ট মার্টিনে। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তা সব ক্ষেত্রেই কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল মান্নান। এবার অর্থ সংবাদ। চট্টগ্রামের ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নিহত 18 জাপানি সৈনিকের দেহাবশেষ তুলে জাপানে পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে। জাপান সরকারের 10 সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল 17 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করে দেহাবশেষ উত্তোলনের কাজ করেন।
পরে দেহাবশেষে প্রতি গার্ড অব অনার জানায় সেনাবাহিনীর একটি চৌকস দল। বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় সম্পূর্ণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা দেয় সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চল। সার্বিক কার্যক্রমের তত্ত্বাবধান এবং খনন কাজে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, মামলার পুরো প্রক্রিয়ায় সহায়তা করতে প্রস্তুত ছিলেন তিনি, তবে জাতীয় স্বার্থে তিনি এই সিদ্ধান্ত পরিবর্তন করছেন। তার এই বক্তব্যের পর প্রেসিডেন্টের কার্যালয় জানায়, এই বিষয়ে বিচার বিভাগের মতামত নেবেন হারজগ। 5 বছর ধরে ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলায় বিচার চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর। যদিও আগে সব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু। দেশটির বিরোধী নেতাদের দাবি, ক্ষমা চাইতে হলে আগে দোষ স্বীকার করতে হবে নেতানিয়াহুকে। জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কোরআনের সুরের সিলেট অডিশন পর্ব শেষ হয়েছে। সকালে নগরীর এয়ারপোর্ট এলাকার জামিয়া ইসলামিয়া ফরিদাবাদ মাদ্রাসা ক্যাম্পাসে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেয়। তাদের মধ্যে পরবর্তী পর্বের জন্য 15 জনকে মনোনীত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও বাড়িধারা সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাসুদ আহমদ। সভাপতিত্ব করেন জামিয়া ইসলামিয়া ফরিদাবাদের পরিচালক মাওলানা ফখরুজ্জামান। এবার খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেই টি-20 বিশ্বকাপের আগে নিজেদের মনোবল চাঙ্গা করতে চায় বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ সিরিজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে আগামীকাল দুপুর 2টায়। আবুল হাসনাতের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন পরাগ আরমান। মাসখানেক আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর এই চট্টগ্রামেই আয়ারল্যান্ডকে আতিথ্য জানায় বাংলাদেশ। কিন্তু সিরিজের প্রথম টি-20তে ব্যর্থতার সাঁকো পার হতে পারেনি। দ্বিতীয় টি-20 জিতে সমতায় ফেরে লিটন তাওহিদরা। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট জানান, জয়ের দিকে মনোযোগ তাদের। আমাদের শুধু ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতার দিকে মনোযোগ দেওয়া উচিত। যখনই কোনো আন্তর্জাতিক ম্যাচে জয় পাবেন, তখনই কিছু আত্মবিশ্বাস পাবেন। আমি মনে করি আমাদের উচিত আগের ম্যাচের জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে ভালো খেলা এবং আগামীকালের ম্যাচে কাজে লাগানো। আমরা জেতার আশা করছি। দল হিসেবে আয়ারল্যান্ডকে সমীহই করছেন বাংলাদেশের পেস বোলিং কোচ টেইট। প্রতিপক্ষ যে দলই হোক, আপাতত মাঠে শক্ত লড়াই চান। টি-20 বিশ্বকাপের আগে দলকে চ্যালেঞ্জ নেওয়াও রপ্ত করাতে চান তিনি। আয়ারল্যান্ড ভালো ক্রিকেট খেলছে, ওদের ভালো কিছু খেলোয়াড় আছে, ওরা বেশ গোছানো একটা দল। আমরা একটা ভালো চ্যালেঞ্জ চাই। আমাদের পরবর্তী সিরিজে বিশ্বকাপ। টি-20 ক্রিকেটের জন্য এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। শন টেইট জানান, প্রতিপক্ষকে সেটা বড় কথা নয়, তার দলের উদ্দেশ্য হলো ভালো ক্রিকেট খেলা আর বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতি নেয়া। পরাগ আরমান, এটিএন বাংলা। ইস্পাহানী প্রথম আলো তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকা অঞ্চলের চতুর্থ দিনে 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রথম ম্যাচে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে টাইব্রেকারে 4-2 গোলে হারিয়েছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়। আর দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি অব স্কলার্সকে 3-1 গোলে পরাজিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দিনের শেষ ম্যাচে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে টাই ব্রেকারে 4-2 ব্যবধানে হারায় ব্র্যাক ইউনিভার্সিটি। খেলা শেষে ম্যান অব দি ম্যাচের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমএলই, ইস্পাহানী টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার রফিকুল আজম, সিনিয়র ম্যানেজার ট্রেড মার্কেটিং SM তৌফিকুল ইসলাম। টানটান উত্তেজনার এই টুর্নামেন্টের খেলা উপভোগ করার জন্য মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হন। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।
শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। এভার কেয়ার হাসপাতালে চীনের 5 সদস্যের চিকিৎসক দল, আগামীকাল আসবেন বিশেষজ্ঞরা। তারেক রহমানের দেশে ফিরতে বাধা থাকলে সব ধরনের সহায়তা দেওয়া হবে, জানালেন আইন উপদেষ্টা। নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেবে সরকার। প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনার 5, রেহানার 7 ও টিউলিপের 2 বছরের কারাদণ্ড। দুর্নীতির বিরুদ্ধে এই রায় বড় বার্তা, আদালতের পর্যবেক্ষণ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একমাত্র বিএনপি দেশ গড়তে সক্ষম, রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল। এবং ক্ষমতায় না গিয়েই একটি রাজনৈতিক দল প্রশাসনিক ক্রু করছে, খুলনায় সমাবেশে জামাতে আমিরের অভিযোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।